নমস্কার, বেঙ্গলি ল্যাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শুনছেন রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ উপন্যাস। আজ অষ্টম পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। সবার আগে নোটিফিকেশন পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। শুরু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ উপন্যাস অষ্টম পর্ব। যে ভিক্ষুকের ঝুলিতে কেবল তুষ জমেছে, চাল জোটেনি, তারই মতো মন নিয়ে আজ সকালে মধুসূদন খুব রুক্ষভাবেই বাইরে চলে গিয়েছিল। কিন্তু অতৃপ্তির আকর্ষণ বড় প্রচণ্ড, বাধাতেই বাধার উপর টেনে আনে। ওকে দেখেই হাবলুর মুখ শুকিয়ে গেল, বুক উঠল কেঁপে। পালাবার উপক্রম করলে, কুমু জোর করে চেপে ধরলে, উঠতে দিলে না। সেটা মধুসূদন বুঝতে পারলে। হাবলুকে খুব একটা ধমক দিয়ে বললে, এখানে কি করছিস? পড়তে যাবি নে? কুটমশাইয়ের আসবার সময় হয়নি, এ কথা বলবার সাহস হাবলুর ছিল না। ধমকটাতেই নিঃশব্দে স্বীকার করে নিয়ে মাথা হেঁট করে আস্তে আস্তে উঠে চলল। তাকে বাধা দেবার জন্য উদ্যত হয়েই কুমু থেমে গেল, বললে, তোমার ফুল ফেলে গেলে যে, নেবে না? বলে সেই রুমালের পুডলিটা ওর সামনে তুলে ধরলে। হাবলু না নিয়ে ভয়ে ভয়ে তার জ্যাঠামশাইয়ের মুখের দিকে চেয়ে রইল। মধুসূদন ফস করে পুডলিটা কুমুর হাত থেকে ছিনিয়ে নিয়ে জিজ্ঞাসা করলে, এ রুমালটা কার? মুহূর্তের মধ্যে কুমুর মুখ লাল হয়ে উঠল, বললে, আমার। এই রুমালটা যে সম্পূর্ণই কুমুর তাতে সন্দেহ নেই, অর্থাৎ বিবাহের পূর্বের সম্পত্তি। এতে রেশমের কাজ করা যে পাড়টা, সেটাও কুমুর নিজের রচনা। ফুলগুলো বের করে মাটিতে ফেলে মধুসূদন রুমালটা পকেটে পড়লে, বললে, এটা আমিই নিলুম। ছেলে মানুষ এ নিয়ে কী করবে, যা তুই। মধুসূদন এই দৃঢ়তায় কুমু একেবারে স্তম্ভিত। ব্যথিত মুখে হাবলু চলে গেল। কুমু কিছুই বললে না। তার মুখের ভাব দেখে মধুসূদন বললে, তুমি তো দানসত্র খুলে বসেছ। ফাঁকি কি আমারই বেলায়? এ রুমাল রইল আমারই, মনে থাকবে কিছু পেয়েছি তোমার কাছ থেকে। মধুসূদন যা চায় তা পাবার বিরুদ্ধে ওর স্বভাবের মধ্যে বাধা। কুমু চোখ নিচু করে সোফার প্রান্তে নীরবে বসে রইল। শাড়ির লাল পাড় তার মাথা ঘিরে মুখটিকে বেষ্টন করে নেমে এসেছে। তারই সঙ্গে সঙ্গে নেমেছে তার ভিজে এলো চুল। কণ্ঠের নিটোল কোমলতাকে বেষ্টন করে আছে এক গাছে সোনার হার। এই হারটি ওর মায়ের, তাই সর্বদা পরে থাকে। তখনও জামা পরেনি, ভেতরে কেবল একটি সেমিজ, হাত দুখানি খোলা, কোলের ওপর স্তব্ধ। অতি সুকুমার শুভ্র হাত, সমস্ত দেহের বাণী ওইখানে যেন উদ্বেল। মধুসূদন নত নেত্রে অভিমানিনীকে চেয়ে চেয়ে দেখলে, আর চোখ ফেরাতে পারলে না মোটা সোনার কাকন পরা ওই দুখানি হাত থেকে। সোফার ওর পাশে বসে একখানি হাত টেনে নিতে সাহস করলে, অনুভব করলে বিশেষ একটি বাধা। কুমু হাত সরাতে চায় না। ওর হাত দিয়ে চাপা আছে একটা কাগজের মোড়ক। মধুসূদন জিজ্ঞাসা করলে, ওই কাগজে কি মোড়া আছে? জানি নে। জানো না? তার মানে কি? তার মানে আমি জানি নে। মধুসূদন কথাটা বিশ্বাস করলে না, বললে, আমাকে দাও, আমি দেখি। কুমু বললে, ও আমার গোপন জিনিস, দেখাতে পারবো না। তীরের মতো তীক্ষ্ণ একটা রাগ মুহূর্তে মধুসূদনের মাথায় চড়ে উঠল। বললে, কি আস্পর্ধা তো কম নয়, বলে জোর করে সে কাগজের মোড়ক কেড়ে নিয়ে খুলে ফেললে। দেখে যে কিছুই নয়, কতকগুলো এলাস্তানা। মাতার সস্তা ব্যবস্থায় হাবলুর জন্য যে জলখাবার বরাদ্দ, তার মধ্যে এইটাই বোধ করি সবচেয়ে হাবলুর পক্ষে লোভনীয়, তাই সে গর্ব করে মুড়ে এনেছিল। মধুসূদন অবাক, ব্যাপারখানা কি? ভাবলে বাপের বাড়িতে এরকমই জলখাবার কুমুর অভ্যস্ত, তাই লুকিয়ে আনিয়ে নিয়েছে। লজ্জায় প্রকাশ করতে চায় না। মনে মনে হাসলে, ভাবলে লক্ষ্মীর দান গ্রহণ করতে সময় লাগে। ধাঁ করে একটা প্ল্যান মাথায় এলো। দ্রুত উঠে বাইরের ঘরে চলে গেল। কুমু তখন দেরাজ খুলে বের করলে একটি ছোট্ট কৌটো চন্দন কাঠির বাক্স। তার মধ্যে এলাস্তানাগুলো রেখে তার দাদার চিঠি লিখতে বসল। 2-4 লাইন লেখা হতেই মধুসূদন ঘরে এসে উপস্থিত। তাড়াতাড়ি চিঠি চাপা দিয়ে কুমু শক্ত হয়ে বসল। মধুসূদন হাতের উপর সোনার মিনের কাজ করা
হাতল দেওয়া একটি ফলদানি, তার উপরে ফুল কাটা সুগন্ধি একটি রেশমের রুমাল। হাসি মুখে ডেস্কে সেটি কুমুর সামনে রাখলে, বললে, খুলে দেখো তো। কুমু রুমালটা খুলে নিয়ে দেখে সেই দামি ফলদানাতে কানায় কানায় ভরা এলাচদানা। যদি একলা থাকতো হেসে উঠত। কোনো কথা না বলে কুমু গম্ভীর হয়ে চুপ করে রইল। এর চেয়ে হাসাই ভালো ছিল। মধুসূদন বললে, এলাচদানা লুকিয়ে খাবার কি দরকার? এতে লজ্জা কি বলো? রোজ আনিয়ে দেব। কত চাও? আমাকে আগে বললে না কেন? কুমু বললে, তুমি পারবে না আনিয়ে দিতে। পারবো না? অবাক করলে তুমি। না, পারবে না। অসম্ভব দাম নাকি এর? হ্যাঁ, টাকাই মেলে না। শুনেই মধুসূদন মাথায় চট করে একটা সন্দেহ জাগল। বললে, তোমার দাদা পার্সেল করে পাঠিয়েছেন বুঝি? এ প্রশ্নের জবাব দিতে কুমুর ইচ্ছে হলো না। ফলদানিটা ঢেলে দিয়ে চলে যাবার জন্য উঠে দাঁড়ালো। মধুসূদন হাত ধরে আবার জোর করে তাকে বসিয়ে দিলে। মধুসূদনকে কোনো কথা না বলেই কুমু তাকে প্রশ্ন করলে, দাদার বাড়ি থেকে তোমার কাছে লোক এসেছিল তার খবর নিতে? এই কথাটা কুমু আগেই শুনে ফেলেছে জেনে মধুর মন ভারী বিরক্ত হয়ে উঠল। বললে, সেই খবর দেবার জন্যই আজ সকালে তোমার কাছে এসেছি। বলা বাহুল্য এটা মিথ্যে কথা। দাদা কবে আসবেন? হপ্তাখানেকের মধ্যেই। মধু নিশ্চিত জানত কালই বিপ্রদাস আসবে। হপ্তাখানেক ব্যবহার করাটা খবরটা অনির্দিষ্ট করে রেখে দিলে। দাদার শরীর কি আরও খারাপ হয়েছে? না না, তেমন কিছু তো শুনলাম না। এই কথার মধ্যেও একটুখানি পাশ কাটানো ছিল। বিপ্রদাস চিকিৎসার জন্যই কলকাতার আসছে। তার অর্থ শরীর অন্তত ভালো নেই। দাদার চিঠি কি এসেছে? চিঠির বাক্স তো এখনও খুলিনি। যদি থাকে তোমাকে পাঠিয়ে দেব। কুমু মধুসূদনের কথা অবিশ্বাস করতে আরম্ভ করেনি, সুতরাং এই কথাটাও মেনে নিল। দাদার চিঠি এসেছে কি না একবার খোঁজ করবে কি? যদি এসে থাকে খাওয়ার পরে দুপুরবেলা নিজেই গিয়ে নিয়ে আসব। কুমু অধৈর্য দমন করে নীরবে সম্মত হলো। তখন আর একবার মধুসূদন কুমুর হাতখানা টেনে নেবার উপক্রম করছে। এমন সময় শ্যামা হঠাৎ ঘরের মধ্যে ঢুকেই বলে উঠল, ও মা, ঠাকুর পোজে। বলেই বেরিয়ে যেতে উদ্যত। মধুসূদন বললে, কেন, কি চাই তোমার? বউকে ভাড়ায় ডাকতে এসেছি। রাজরানী হলেও ঘরের লক্ষ্মী তো বটে। তা আজ না হয় থাক। মধুসূদন সোফা থেকে উঠে কোনো কথা না বলে দ্রুত বেরিয়ে চলে গেল। আহারের পর যথারীতি শোবার ঘরে খাটে তাকিয়ায় হেলান দিয়ে পান চিবোতে চিবোতে মধুসূদন কুমুকে ডেকে পাঠালে। তাড়াতাড়ি কুমু চলে এলো। সে জানে আজ দাদার চিঠি পাবে। শোবার ঘরে ঢুকে খাটের পাশে দাঁড়িয়ে রইল। মধুসূদন গুড়গুড়ির নলটা রেখে দেখিয়ে বললে, বসো। কুমু বসল। মধুসূদন তাকে যে চিঠি দেখালে তাতে কেবলই এই কয়টি কথা। প্রাণ প্রতিমাসু, শুভাশীর্বাদ রাশয়, সন্তু। চিকিৎসার জন্য শীঘ্রই কলকাতায় যাইতেছি। সুস্থ হইলে তোমাকে দেখিতে যাইব। গৃহকর্মের অবকাশ মতো মাঝে মাঝে কুশল সংবাদ দিলে নিরুদ্বিগ্ন হই। এই ছোট্ট চিঠিটুকু মাত্র পেয়ে কুমুর মনে প্রথমটা একটা ধাক্কা লাগলো। মনে মনে বললে, পর হয়ে গেছি। অভিমানটা প্রবল হতে না হতেই মনে হলো, দাদার হয়তো শরীর ভালো নেই। আমার কি মন ছোট, নিজের কথাই সব আগে মনে পড়ে। মধুসূদন বুঝতে পারলে কুমু উঠি উঠি করছে। বললে, যাচ্ছ কোথায়? একটু বসো। কুমুকে তো বসতে বললে, কিন্তু কি কথা বলবে মাথায় আসে না। অবিলম্বে কিছু একটা বলতে হবে। তাই সকাল থেকে যে কথাটা ওর মধ্যে খটকা রয়েছে সেইটাই মুখ দিয়ে বেরিয়ে এলো। বললে, এই এলাস্তানের ব্যাপারটা নিয়ে তো হাঙ্গামা করলে কেন? ওতে লজ্জার কি ছিল? ও আমার গোপন কথা। গোপন কথা আমার কাছেও বলা চলে না? না। মধুসূদন গলা করা হয়ে এলো। বললে, এ তোমাদের নূরনগরীর চাল, দাদার স্কুলে শেখা? কুমু কোনো জবাব করলে না। মধুসূদন তাকিয়া ছেড়ে উঠে বলল, ওই চাল তোমার যদি আমি না ছাড়াতে পারি তাহলে আমার নাম মধুসূদন না। এ তোমার হুকুম বলো। সেই মোড়ক কে তোমায় দিয়েছিল বলো? হাবলু। হাবলু? তা নিয়ে এত ঢাকাঢাকি কেন? ঠিক বলতে পারিনি। আর কেউ তার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে? না। তবে
ওই পর্যন্তই, আর কোনো কথা নেই। তবে এত লুকোচুরি কেন? তুমি বুঝতে পারবে না। কুমুর হাত চেপে ধরে ঝাঁকারি দিয়ে মধুসূদন বললে, অসহ্য তোমার বাড়াবাড়ি। কুমুর মূল লাল হয়ে উঠল। শান্ত স্বরে বললে, কি চাও তুমি? বুঝিয়ে বলো। তোমাদের চাল আমার অভ্যেস নেই। সে কথা মানি। মধুসূদনের কপালের শিরদাঁড়াগুলো ফুলে উঠল। কোনো জবাব না পেয়েছে ভেবে ইচ্ছে হলো ওকে মারে। এমন সময় বাইরে থেকে গলা খাকারি শোনা গেল। সেই সঙ্গে আওয়াজ এলো, আপিসের সাহেব এসে বসে আছেন। মনে পড়ল আজ ডাইরেক্টেড মিটিং। লজ্জিত হলো যে সেজন্য প্রস্তুত হয়নি। সকালটা প্রায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এত বড় শৈথিল্য, এতই ওর স্বভাব যে অভ্যাস বিরুদ্ধ, এটা সম্ভব হলো দেখে ও নিজেই স্তম্ভিত। মধুসূদন চলে যেতেই কুমু খাট থেকে নেমে মেঝের ওপর বসে পড়ল। চিরজীবন ধরে এমন সমুদ্র কি তাকে সাঁতার কাটতে হবে যার কুল কোথাও নেই? মধুসূদন ঠিকই বলেছে, ওদের সঙ্গে তার চাল তফাৎ। আর সকল রকম তফাতের চেয়ে এইটাই দুঃসহ। কি উপায় আছে এর? একসময় হঠাৎ কি মনে পড়ল, কুমু চলল নিচের তলায় মতির মার ঘরের দিকে। সিঁড়ি দিয়ে নামবার সময় দেখে শ্যামাসুন্দরী উপর দিকে আসছে। কি বউ, চলেছ কোথায়? আমি যাচ্ছিলুম তোমার ঘরে। কোনো কথা আছে? এমন কিছু নয়, দেখলুম ঠাকুরপো মেজাজ কিছু চড়া, ভাবলুম তোমাকে একবার জিজ্ঞাসা করে জানি নতুন প্রণয়ের খটকা বাঁধল কোনখানটাতে। মনে রেখো বউ, ওর সঙ্গে কীরকম করে বনিয়ে নিতে হয় সে পরামর্শ আমরাই দিতে পারি। বকুল ফুলের ঘরে চলেছ বুঝি? তা যাও, মনটা খোলসা করে এসোকে। আজ হঠাৎ কুমুর মনে হলো শ্যামাসুন্দরী আর মধুসূদন একই মাটিতে গড়া এক কুমোরের চাকে। কেন এই কথা আজ মাথায় এলো বলা শক্ত। চরিত্র বিশ্লেষণ করে কিছু বুঝতে যে তাও নয়, আকারে প্রকারে বিশেষে যে মিল আছে তাও নয়, তবু দুজনের ভাবগতিকের একটা অনুপ্রাস আছে। যেন শ্যামাসুন্দরীর জগতে আর মধুসূদনের জগতে একই হাওয়া। শ্যামাসুন্দরী যখন বন্ধুত্ব করতে আসে তাও কুমুকে উল্টো দিকে ঠেলা দেয়। গা কেমন করে ওঠে। মতির মা শোবার ঘরে ঢুকেই কুমু দেখলে নবীন তাতে মিলে কি একটা নিয়ে হাত কাড়াকাড়ি করছে। ফিরে যাবে যাবে মনে করছে, এমন সময় নবীন বলে উঠল, বৌদিদি যেও না যেও না, তোমার কাছে যাচ্ছিলুম, নালিশ আছে। কিসের নালিশ? একটু বসো, দুঃখের কথা বলি। তক্তাপোষের উপর কুমু বসল। নবীন বললে, বড় অত্যাচার, এ ভদ্রমহিলা আমার বই রেখেছেন লুকিয়ে। এমন শাসন কেন? ঈর্ষা। যেহেতু নিজে ইংরেজি পড়তে পারে না, আমি স্ত্রী শিক্ষার পক্ষে, কিন্তু উনি স্বামী জাতির এডুকেশনের বিরুদ্ধে। আমার বুদ্ধির যতই উন্নতি হচ্ছে, ওর বুদ্ধির সঙ্গে ততই তার গরমিল হওয়াতে তার আক্রোশ। অনেক পরে বুঝলেম যে এত বড় যে সীতা তিনিও রামচন্দ্রের পিছনে পিছনেই চলতেন। বিদ্যেতে বুদ্ধিতে আমি যে তোমার চেয়ে অনেক দূরে এগিয়ে এগিয়ে চলেছি, এতে বাধা দিও না। তোমার বিদ্যের কথা মা সরস্বতী জানেন, কিন্তু বুদ্ধির বড়াই করতে এসো না বলছি। নবীনের মহাবিপদের ভান করা মুখ দেখে কুমু খিলখিল করে হেসে উঠল। এ বাড়িতে এসে অবধি এমন মন খুলে হাসি ওর এই প্রথম। এই হাসি নবীনের বড় মিষ্টি লাগলো। সে মনে মনে বললে, এই আমার কাজ হলো, আমি বউরানীকে হাসাবো। কুমু হাসতে হাসতে জিজ্ঞাসা করলো, কেন ভাই, ঠাকুরপোর বউ লুকিয়ে রেখেছ? দেখো দেখি দিদি, শোবার ঘরে কি ওর পাঠশালার গুরুমশাই বসে আছেন? খেটে খুঁটে রাত্রিরে এসে দেখি একটা পিদ্দিম জ্বলছে, তার সঙ্গে আর একটা বাতির সেজ। মহাপণ্ডিত পড়তে বসে গেছেন। খাবার ঠান্ডা হয়ে যায়, তাগিদের পর তাগিদ, হুঁশ নেই। সত্যি ঠাকুরপো, বৌরানীর খাবার ভালোবাসি নে, এত বড় তপস্বী নই, কিন্তু তার চেয়ে ভালোবাসি ওর মুখের মিষ্টি তাগিদ। সেই জন্যই ইচ্ছে করে খেতে দেরি করে যায়। বই পড়াটা একটা অছিলে, ওর সঙ্গে কথাই হার মানি। আর আমি হার মানি যখন উনি কথা বন্ধ করেন। তাও কখনো খাটে নাকি ঠাকুরপো?
দুটো একটা খুব তাজা দৃষ্টান্ত দিই তাহলে। অশ্রুজলের উজ্জ্বল অক্ষর মনে লেখা আছে। আচ্ছা আচ্ছা, তোমার আর দৃষ্টান্ত দিতে হবে না। এখন আমার চাবি কোথায় বলো? দেখো তো দিদি, আমার চাবি লুকিয়ে রেখেছেন। ঘরের লোকের নামে তো পুলিশ কেস করতে পারিনি, তাই চোরকে চুরি দিয়ে শাসন করতে হয়। আগে দাও আমার বই। তোমাকে দেব না, দিদিকে দিচ্ছি। ঘরের কোণে একটা ঝুড়িতে রেশম পশম টুকরো কাপড় ছেঁড়া মোজা জমেছিল। তারই তলা থেকে একখানা ইংরেজির সংক্ষিপ্ত এনসাইক্লোপিডিয়ার দ্বিতীয় খণ্ড বের করে মতির মা কুমুর কোলের ওপর রেখে দিলে। তোমার ঘরে নিয়ে যাও দিদি, ওকে দিও না। দেখি তোমার সঙ্গে কীরকম রাগারাগি করেন। নবীন মশারির চালের ওপর থেকে চাবি তুলে নিয়ে কুমুর হাতে দিয়ে বললে, আর কাউকে দিও না বৌদিদি, দেখব আর কেউ তোমার সঙ্গে কীরকম ব্যবহার করেন। কুমু বইয়ের পাতা উল্টোতে উল্টোতে বললে, এই বইয়ে বুঝি ঠাকুরপো শখ? ও শখ নেই এমন বই নেই। সেদিন দেখি কোথা থেকে একখানা গোপালন জুটিয়ে এনে পড়তে বসেছে। নিজের দেহ রক্ষার জন্যে ওটা পড়িনি, অতএব এতে লজ্জার কারণ কিছু নেই। দিদি, তোমায় কি একটা কথা বলবার আছে, চাও তো এই বাচালটিকে এখনই বিদায় করে দিই। না, তার দরকার নেই। আমার দাদা 2-1 দিনের মধ্যে আসবেন শুনছি। নবীন বললে, হ্যাঁ, তিনি কালই আসবেন। কাল? বিস্মিত হয়ে কুমু খানিকক্ষণ চুপ করে বসে রইল। নিঃশ্বাস ফেলে বললে, কি করে তার সঙ্গে দেখা হবে? মতির মা জিজ্ঞাসা করলে, তুমি বড় ঠাকুরপোকে কিছু বলনি? কুমু মাথা নেড়ে না জানালে। নবীন বললে, একবার বলে দেখবে না? কুমু চুপ করে রইল। মধুসূদনের কাছে দাদার কথা বলা বড় কঠিন। দাদার প্রতি অপমান ওর ঘরের মধ্যে উদ্যত। তাকে একটু নাড়া দিতে ওর অসহ্য সংকোচ। কুমুর মুখের ভাব দেখে নবীনের মন ব্যথিত হয়ে উঠল। বললে, ভাবনা করো না বৌদি, আমরা সব ঠিক করে দেব, তোমাকে কিছু বলতে কইতে হবে না। দাদার কাছে নবীনের শিশুকাল থেকে অত্যন্ত একটা ভীরুতা আছে। বৌদি দিয়ে এসে আর সেই ভয়টা ওর মন থেকে ভাঙলে বুঝি। কুমু চলে গেলে মতির মা নবীনকে বললে, কি উপায় করবে বলো দেখি? সেদিন রাত্রে তোমার দাদা যখন আমাদের ডেকে নিয়ে এসে বউয়ের কাছে নিজেকে ছোট করলেন, তখনই বুঝেছিলাম সুবিধে হলো না। তারপর থেকে তোমাকে দেখলেই তো মুখ ফিরিয়ে চলে যান। দাদা বুঝেছেন যে ঠকা হলো। ঝোঁকের মাথায় থলি উজাড় করে আগাম দাম দেওয়া হয়ে গেছে। ওদিকে ওজোর মতো জিনিস মিলল না। আমরা ওর বোকামির সাক্ষী নিলুম, আর আমাদের সইতে পারছেন না। মতির মা বললে, তা হোক, কিন্তু বিপ্রদাসবাবুর ওপরে রাগটা ওকে যেন পাগলামির মতো পেয়ে বসেছে, দিনে দিনে বেড়েই চলল। হে কি অনার সৃষ্টি বলো তো? নবীন বললে, ও মানুষের ভক্তির প্রকাশ ওই রকমই। এই জাতের লোকেরাই ভেতরে ভেতরে যাকে শ্রেষ্ঠ বলে জানে, বাইরে তাকে মারে। কেউ কেউ বলে রামের প্রতি রাবণের অসাধারণ ভক্তি ছিল, তাই 20 হাত থেকে নৈবেদ্য জ্বালাত। আমি তোমাকে বলে দিচ্ছি, দাদার সঙ্গে বৌরানীর দেখা সাক্ষাৎ সহজে হবে না। তা বললে চলবে না, কিছু একটা উপায় করতে হবে। উপায় মাথায় এসেছে, কি বলো দেখি? বলতে পারবো না। কেন বলো তো? লজ্জা বোধ করি। আমাকেও লজ্জা? তোমাকেই লজ্জা। কারণটা শুনি। দাদাকে ঠকাতে হবে, সে তোমার শুনে কাজ নেই। যাকে ভালোবাসি তার জন্যে ঠকাতে একটু সংকোচ করিনি। ঠকানো বিদ্যেই আমার উপর দিয়েই হাত পাকিয়েছ বুঝি? ও বিদ্যে সহজে খাটাবার উপযুক্ত এমন মানুষ পাবো কোথায়? ঠাকরুন রাজিনামা লিখে পড়ে রেখেছি, যখন খুশি ঠেকিও। এত ফুর্তি কেন শুনি? বলবো, বিধাতা তোমাদের হাতে ঠকাবার যেসব উপায় দিয়েছেন, তাতে মধু দিয়েছেন ঢেলে। সেই মধুময় ঠকানোকেই বলে মায়া। সেই তো কাটানোই ভালো। সর্বনাশ! মায়া গেলে সংসারে রইল কি? মূর্তির রং খসিয়ে ফেললেই থাকে খড়মাটি। দেবী অবোধকেও ভোলাও, ঠকাও, চোখে ঘোর লাগাও, মনে নেশা জাগাও, যা খুশি করো।
এরপর যা কথাবার্তা চলল সে একেবারেই কাজের কথা নয়। এই গল্পের সঙ্গে তার কোনো যোগ নেই। মিটিংয়ে এইবার মধুসূদনের প্রথম হার। এ পর্যন্ত ওর কোনো প্রস্তাব, কোনো ব্যবস্থা কেউ কখনো টলায়নি। নিজের পরে ওর বিশ্বাস যেমন, ওর প্রতি ওর সহযোগীদের তেমনই বিশ্বাস। এই ভরসাতেই মিটিংয়ে কোনো জরুরি প্রস্তাব পাকা করে নেবার আগেই কাজ অনেক দূর এগিয়ে রাখে। এবারে পুরনো নীলকুঠিওয়ালা একটা পত্তনিক তালুক ওদের নীলের কারবারের সামিল কিনে নেবার বন্দোবস্ত করেছিল। এ নিয়ে খরচপত্রও হয়ে গেছে, প্রায় সমস্তই ঠিকঠাক। দলিল স্ট্যাম্পে চড়িয়ে রেজিস্ট্রারি করে দাম চুকিয়ে দেবার অপেক্ষা। যেসব লোক নিযুক্ত করা আবশ্যক তাদের আশা দিয়ে রাখা হয়েছে। এমন সময়ই বাধা। সম্প্রতি ওদের কোনো ট্রেজারের পদ খালি হওয়াতে সম্পর্কীয় এক জামাতার জন্য উমেদারি চলছিল। অযোগ্য উদ্ধারণে উৎসাহ না থাকাতে মধুসূদন কান দেয়নি। এই ব্যাপারটা বীজের মতো মাটি চাপা থেকে হঠাৎ বিরুদ্ধতার আকারে অঙ্কুরিত হয়ে উঠল। একটু ছিদ্রও ছিল। তালুকের মালিক মধুসূদন দুঃসম্পর্কীয় পিসির ভাসুর্য। পিসি যখন হাতে পায়ে ধরে এসে তখনও হিসেব করে দেখলে নেহাত সস্তায় পাওয়া যাবে, মুনাফাও আছে। তারপরে আত্মীয়দের কাছে মুরব্বি আনার করবার গৌরব। যার যোগ্যই জামাই ট্রেজারের পদ থেকে বঞ্চিত, তিনিই মধুসূদনের স্বজন বাৎসল্য প্রমাণ বহু সন্ধানে আবিষ্কার ও যথাস্থানে প্রয়োগ করেছেন। তাছাড়া কোম্পানির সকল রকম বেচাকেনায় মধুসূদনের যে গোপন কমিশন নিয়ে থাকেন, এই মিথ্যা সন্দেহ কানে কানে সঞ্চারিত করবার ভারও তিনিই নিয়েছিলেন। এ সকল নিন্দার প্রমাণ অধিকাংশই লোক দাবি করে না, কারণ তাদের নিজের ওপরে যে লোভ আছে সেই হচ্ছে অন্তরতম ও প্রবলতম সাক্ষী। লোকের মনকে বেইড়ে দেওয়ার একটা কারণই সহজ ছিল। সে কারণটা হচ্ছে মধুসূদনের অসামান্য শ্রীবৃদ্ধি আর তার খাঁটি চরিত্রের অসহ্য সুখ্যাতি। মধুসূদনও ডুবে ডুবে জল খায়। এই অপবাদে এই লোলুপরা পরম শান্তি পেল। গভীর জলে ডুব দেবার আশঙ্কায় যাদের মনটা পানকৌড়ি বিশেষ, অথচ হাতের কাছে তাদের জলাশয় নেই। মালিককে মধুসূদন পাকা কথা দিয়েছিল, ক্ষতির আশঙ্কায় কথা খেলাপ করবার লোক যে সে নয়, তাই নিজে কিনবে ঠিক করেছে। আর পণ করেছে কোম্পানিকে দেখিয়ে দেবে, না কিনে তারা ঠকল। মধুসূদন বিলম্বে বাড়ি এলো। নিজের ভাগ্যের প্রতি মধুসূদনের অন্ধবিশ্বাস জন্মে গিয়েছিল। আজ তার ভয় লাগলো যে জীবনযাত্রার গাড়িটাকে অদৃশ্য এক পর্যায়ের লাইন থেকে আরেক পর্যায়ের লাইনে চালান করে দিচ্ছে বা। এমন ঝাঁকনিতেই বুকটা ধড়াস করে উঠল। মিটিং থেকে ফিরে এসে অফিস ঘরের কেদারায় হেলান দিয়ে গুড়গুড়িটা ধূমনলের সঙ্গে নিজের কালো রঙের চিন্তাকে কুণ্ডলায়িত করতে লাগল। নবীন এসে খবর দিলে বিপ্রদাসের বাড়ি থেকে লোক এসেছে দেখা করতে। মধুসূদন ঝোঁকে বলে উঠল, যেতে বলে দাও, আমার এখন সময় নাই। নবীন মধুসূদনের ভাবগতি দেখে বুঝলে মিটিংয়ে একটা অপঘাত ঘটেছে। বুঝলে দাদার মন এখন দুর্বল। দৌর্বল্য স্বভাব মতো অনুদার দুর্বলের আত্মগরিমা ক্ষমাহীন নিষ্ঠুরতার রূপ ধরে। দাদার কঠিন মন বৌরানীকে কঠিনভাবে আঘাত করতে চাইবে, এদে নবীনের সন্দেহ মাত্র ছিল না। এ আঘাত যে করেই হোক ঠেকাতেই হবে। এর পূর্ব পর্যন্ত ওর মনে দ্বিধা ছিল, সে দ্বিধা সম্পূর্ণ গেল কেটে। কিছুক্ষণ ঘুরে ফিরে আবার ঘরে এসে দেখলে ও দাদা ঠিকানাওয়ালার নামে ফর্দর খাতায় নিয়ে পাতা উল্টাচ্ছে। নবীন এসে দাঁড়াতেই মধুসূদন মুখ তুলে রুক্ষস্বরে জিজ্ঞাসা করলে, আবার কিসের দরকার? তোমাদের বিপ্রদাসবাবুর মোক্তারি করতে এসেছে বুঝি? নবীন বললে, না দাদা, সে ভয় নাই। তাদের লোকটা এমন তাড়া খেয়ে গেছে যে তুমি নিজে ওদের ডেকে পাঠাও তো সে আর এ বাড়ি মুখ হবে না। এ কথাটা মধুসূদনের সহ্য হলো না, বলে উঠল, করে আঙুলটা নাড়লেই পায়ের কাছে এসে পড়তে হবে। লোকটা এসেছিল কি করতে? তোমাকে খবর দিতে যে বিপ্রদাসবাবুর কলকাতার আসা 2 দিন পিছিয়ে গেল। শরীর আর একটু সেরে তবেই আসবেন।
আচ্ছা আচ্ছা, সেজন্য আমার তাড়া নেই। নবীন বললে, দাদা কাল সকালে ঘন্টা দুয়েকের জন্য ছুটি চাই। কেন? শুনলে তুমি রাগ করবে। না শুনলে আরও রাগ করব। কুন্তকোনাম থেকে এক জ্যোতিষী এসেছেন, তাকে নিয়ে একবার ভাগ্য পরীক্ষা করতে চাই। মধুসূদনের বুকটা ধড়াস করে উঠল। ইচ্ছে করলো এখনই ছুটে যায় তার কাছে। মুখে তর্জন করে বললে, তুমি বিশ্বাস করো? সহজ অবস্থায় করি নে, ভয় লাগলে করি। ভয়টা কিসের শুনি? নবীন কোনো জবাব না করে মাথা চুলকোতে লাগলো। ভয়টা কাকে বলোই না। এই সংসারে তোমাকে ছাড়া আর কাউকে ভয় করিনি। কিছুদিন থেকে তোমার ভাবগতি দেখে মন সুস্থির হচ্ছে না। সংসারের লোক মধুসূদনকে বাঘের মতো ভয় করে, এইটাতেই তার ভারী তৃপ্তি। নবীনের মুখ দিয়ে তাকিয়ে নিঃশব্দে গম্ভীরভাবে সে গুড়গুড়ি টানতে টানতে নিজের মাহাত্ম্য অনুভব করতে লাগলো। নবীন বললে, তা একবার স্পষ্ট করে জানতে চাই, গ্রহ কি করতে চান আমায় নিয়ে? আর তিনি ছুটিই বা দেবেন কোন নাগাদ? তোমার মতো নাস্তিক, তুমি কিছু বিশ্বাস করো না, শেষকালে। দেবতার পরে বিশ্বাস থাকলে গ্রহকে বিশ্বাস করতুম না দাদা। ডাক্তারকে যে মানে না, হাতুড়িকে মানতে তার বাধে না। নিজের গ্রহকে যাচাই করে নেবার জন্য মধুসূদনের যে পরিমাণ আগ্রহ হলো, সেই পরিমাণ ঝাঁকের সঙ্গেই বললে, লেখাপড়া শিখে বাঁদর, তোমার এই বিদ্যে, যে যা বলে তাই বিশ্বাস করো? লোকটার কাছে যে ভৃগসংগীতা রয়েছে, যেখানে যে কেউ যে কোনো কালে জন্মেছে, জন্মাবে, সকলের কুষ্টি একেবারে তৈরি, সংস্কৃত ভাষায় লেখা, এর ওপর তো আর কথা চলে না। হাতে হাতে পরীক্ষা করে দেখে নাও। বোকা ভুলিয়ে যারা খায়, বিধাতা তাদের পেট করবার জন্য যথেষ্ট পরিমাণে তোমাদের মতো বোকাও সৃষ্টি করে রাখেন। আবার সেই বোকাদের বাঁচাবার জন্য তোমাদের মতো বুদ্ধিমানুষ সৃষ্টি করেন, যে মারে তার উপরে যেমন দয়া, যাকে মারে তার উপরেও তেমনি। মৃগসংহিতার উপরে তোমার তীক্ষ্ণ বুদ্ধি চালিয়ে দেখোই না। আচ্ছা বেশ, কাল সকালেই আমাকে নিয়ে যেও, দেখব তোমার কুন্তকোনামের চালাকি। তোমার যেরকম জোর বিশ্বাস দাদা, ওতে গণনার গোল হয়ে যেতে পারে। সংসারে দেখা যায়, মানুষকে বিশ্বাস করলে মানুষ বিশ্বাসী হয়ে ওঠে। গ্রহদের ঠিক সেই দশা। দেখো না কেন, সাহেবগুলো গ্রহ মানে না বলে গ্রহের ফল ওদের ওপর ঘাটে না। সেদিন 13 স্পর্শে পেরিয়ে তোমাদের ছোট সাহেব ঘোড়দৌড়ে বাজি জিতে এলো। আমি হলে বাজি জেতা দুরস্ত, ঘোড়াটাকে ছিটকে দিয়ে আমার পেটে লাথি মেরে যেত। দাদা, এসব গ্রহ নক্ষত্রের হিসেবের ওপর তোমাদের বুদ্ধি খাটাতে যেও না, একটু বিশ্বাস মনে রেখো। মধুসূদন খুশি হয়ে স্মিত হাস্যে গুড়গুড়িতে মনোযোগ দিলে। পরদিন সকালে 7টার মধ্যে মধুসূদন নবীনের সঙ্গে সেই সরু গলির আবর্জনার ভেতর দিয়ে বেঙ্কট শাস্ত্রীর বাসায় গিয়া উপস্থিত। অন্ধকার একতলার ব্যবসা ঘর, লোনা ধরা দেয়াল ক্ষত বিক্ষত, যেন সাংঘাতিক চর্মরোগে আক্রান্ত। তক্তাপোষের ওপর ছিন্ন মলিন একখানা শতরঞ্চ, এক প্রান্তে কতগুলো পুঁথি এলোমেলো জড়ো করা, দেয়ালের গায়ে শিব পার্বতীর এক পট। নবীন হাঁক দিলে, শাস্ত্রীজি। ময়লা ছিটের বালপোষ গায়ে, সামনের মাথা কামানো, ঝুঁটিওয়ালা কালো বেটে রোগা এক ব্যক্তি এসে ঘরে ঢুকল। নবীন তাকে ঘটা করে প্রণাম করলে। চেহারা দেখে মধুসূদনের একটুও ভয় হয়নি, কিন্তু দৈবাত সঙ্গে দৈবজ্ঞের কোনো রকম ঘনিষ্ঠতা আছে জেনে ভয়ে ভয়ে তাড়াতাড়ি একটা আধা আধি রকম অভিবাদন সেরে নিলে। নবীন মধুসূদনের একটা ঠিকুজি জ্যোতিষীর সামনে ধরতেই সেটা অগ্রাহ্য করে শাস্ত্রী মধুসূদনের হাত দেখতে চাইলে। কাঠের বাক্স থেকে কাগজ কলম বের করে নিজে নিজে একটা চক্র তৈরি করে নিলে। মধুসূদনের মুখের দিকে চেয়ে বললে, পঞ্চম বর্গ। মধুসূদন কিছুই বুঝলে না। জ্যোতিষী আঙুল পর্ব গুনতে গুনতে আউড়ে গেল, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। এতে মধুসূদনের বুদ্ধি খোলসা হলো না। জ্যোতিষী বললে, পঞ্চম বর্ণ। মধুসূদন ধৈর্য ধরে চুপ করে রইল। জ্যোতিষী আওড়ালো, প, ফ, ব, ভ, ম।
মধুসূদন এর থেকে একটুকু বুঝতে পারলে যে ভৃগুমুনি ব্যাকরণের প্রথম অধ্যায় থেকে তার সংহিতা শুরু করেছেন। এমন সময় বেঙ্কট শাস্ত্রী বলে উঠল, পঞ্চাক্ষরং। নবীন চকিত হয়ে মধুসূদনের দিকে চুপি চুপি বললে, বুঝেছি দাদা। কি বুঝলে? পঞ্চম বর্গের পঞ্চম বর্ণ ম, তারপরে পঞ্চ অক্ষর মধুসূদন। জন্মগ্রহের অদ্ভুত কৃপায় 3টে 5 এক জায়গায় মিলেছে। মধুসূদন স্তম্ভিত। বাপ মায়ের নাম রাখবার কত হাজার বছর আগেই নামকরণ ভৃগুমুনির খাতায়। নক্ষত্রদের একই কাণ্ড। এরপরে হতবুদ্ধি হয়ে শুনে গেল ও জীবনের সংক্ষিপ্ত অতীত, ইতিহাস সংস্কৃত ভাষায় রচিত। ভাষা কম বুঝলে ভক্তি ততই বেড়ে গেল। জীবনটা আগাগোড়া ঋষিবাক্য মূর্তিমান। নিজের বুকের ওপর হাত বুলিয়ে দেখলে দেহটা অনুস্বার বিসর্গ তদ্ধিত প্রত্যয়ের মালসা দিয়ে তৈরি কোনো তপবনে লেখা একটা পুঁথির মতো। তারপর দৈবজ্ঞের শেষ কথাটা হলো যে মধুসূদনের ঘরে একথা লক্ষ্মীর আবির্ভাব হবে বলে পূর্ব হতেই অভাবনীয় সৌভাগ্যের সূচনা। অল্পদিন হলো তিনি এসেছেন নববধূকে আশ্রয় করে। এখন থেকেই সাবধান, কেননা ইনি যদি মনোপীড়া পান ভাগ্য কুপিত হবে। বেঙ্কট শাস্ত্রী বললে, কপিল লক্ষণ দেখা দিয়েছে। জাতক যদি কোনো সতর্ক না হয় বিপদ বেড়েই চলবে। মধুসূদন স্তম্ভিত হয়ে বসে রইল। মনে পড়ে গেল বিবাহের দিনই প্রকাণ্ড সেই মুনাফার খবর, আর তার কয়েকদিনের মধ্যে এ পরাভব। লক্ষ্মী স্বয়ং আসেন সেটা সৌভাগ্য, কিন্তু তার দায়িত্বটা কম ভয়ঙ্কর নয়। ফেরবার সময় মধুসূদন গাড়িতে স্তব্ধ হয়ে বসে রইল। এমন সময় নবীন বলে উঠল, ওই বেঙ্কট শাস্ত্রীর কথা একটুও বিশ্বাস করিনি। নিশ্চয়ই ও কারো কাছ থেকে তোমার সমস্ত খবর পেয়েছে। ভারী বুদ্ধি তোমার। যেখানে যত মানুষ আছে আগে ভাগে তার খবর নিয়ে রেখেছে। সোজা কি না? মানুষ জন্মাবার আগেই তার কোটি কোটি কুষ্টি লেখাচ্ছে, এটা অনেক সোজা। ভৃগুমুনি এত কাগজ পাবেন কোথায়? আর বেঙ্কট স্বামীর ওই ঘরে এত জায়গা হবে কেমন করে? এক আঁচড়ে 1000টা কথা লিখতে জানতেন তারা। অসম্ভব। তা তোমার বুদ্ধিতে কুলোয় না, তাই অসম্ভব। ভারী তোমার সায়েন্স। এখন তর্ক রেখে দাও। সেদিন ওদের বাড়ি থেকে যে সরকার এসেছিল তাকে তুমি নিজে গিয়ে ডেকে আনো। আজই দেরি করো না। দাদাকে ঠকিয়ে নবীনের মনের ভেতরটাতে অত্যন্ত অস্বস্তি বোধ হতে লাগলো। ফন্দিটা এত সহজ, আর সফলতাটা দাদার পক্ষে এতই হাস্যকর যে তারই অমর্যাদা ওকে লজ্জা ও কষ্ট দিলে। দাদাকে উপস্থিত মতো ছোট অনেক ভাগে অনেকবার দিতে হয়েছে, কিছু মনে হয়নি। কিন্তু এত করে সাজিয়ে এত বড় ফাঁকি গড়ে তোলার গ্লানি ওর চিত্তকে অসহ্য করে রেখে দিলে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আরও কে শুনতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আরও কে শুনতে চান কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আমি যথাসম্ভব চেষ্টা করি আপনারা যা যা শুনতে চান সেগুলোই পার্ট দেওয়ার। অবশ্যই বেঙ্গলি লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, আমি উৎসাহিত হই। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবার আগে হাতের মুঠোয় প্রতিটি পর্ব পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন।